দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। সরাসরি নজর রাখবো নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরদয়। আমি মুসলিমও করি, আমি তপশিলীও করি, আমি আদিবাসীও করি, আমি পার্সিকও করি, আমি বৌদ্ধও করি, আমি জৈনও করি, আমি সবটাই করি। এবং আমার বলে রাখি, এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে, অ্যাসেম্বলিতে পাশ হয়েছে, কোর্টের রায়ও আছে। যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন, সন্দেশখালি নিয়ে করলেন চক্রান্ত 1, ফাঁস হয়ে গেল। দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন, চক্রান্ত 2, এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার। 3, প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে? আমি তো বলবো উনি বলতে পারেন না। তার কারণ এটা সাংবিধানিক অধিকার। তপশিলীরা তপশিলীদের অধিকার সাংবিধানিক হিসাবে পায়, আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায়, ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানে কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। সুতরাং তোমরা কে? শুধু একটা ভোট রাজনীতির জন্য, একদিনের জন্য 5 বছরে থাকবে বলে, 5 বছর চুরি করবে বলে, 5 বছর করে খাবে বলে, একটা কাঁচা রাজনীতির জন্য দেখলেন আপনারা সংবাদপত্রে কি ধরনের বিজ্ঞাপন দেওয়া হলো। কোর্টের রায় বলে দিয়েছে এর থেকে নিম্নমানের আর কিছু হতে পারে না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, এই ধরনের বিজ্ঞাপন করা যাবে না। আর যারা করেছে আমি তাদের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে ডিফামেশন করব। তার কারণ একটা এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে আমি 1 পয়সাও কারো খেয়েছি। প্রমাণ না করতে পারলে তাকে আমাকে 1000 কোটি টাকা দিতে হবে, আমি জনগণকে দিয়ে দেবো। রায় আমি পেয়ে গেছি, এবার খেলাটা আমার হবে। আরে ও তো আমি আসবো লাস্টে, টাইম বেশি নেই। কি বলছে বাবুরা? ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস পৌঁছে দিচ্ছি, বিজেপিকে ভোট দিন, এটা নাকি বিজেপির গ্যারেন্টি। আমি বলি নো গ্যারেন্টি, 420। বলছে সৌরশক্তির মাধ্যমে ঘরে ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। আপনারা এটা বিশ্বাস করেন? সবার ঘরে ঘরে পৌঁছতে এটা সম্ভব? একটা বাড়িতে, তার বাড়িতে সে একটা তৈরি করতে পারে, একটা সোলার কিছু একটা তৈরি করলো, তাও বৃষ্টি হলে কাজ হবে না। সেটা লাগাতে যা খরচা হবে তাতে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। ভাবে এগুলো আমরা জানি না। সৌরশক্তি দেখাচ্ছে আমায়, এতগুলো মানুষকে সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ দিতে গেলে 1000 বছর লাগবে। ততদিন আপনারা থাকবেন তো? ততদিন বিজেপি পার্টিটা থাকবে তো? কাকে বোকা ভেবেছেন আপনারা? কি ভাবেন যে আমরা সবাই গাধা আর আপনারা সবাই সাদা? ভাবেন কি নিজেদের? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। গ্যাসের দাম কত? কত দিয়ে কেনেন? বিনা পয়সায় দিচ্ছি চাল, 1050-এ গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাবা নন্দলাল বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, তার মানে মিথ্যাবাদী। নো গ্যারেন্টি 420, নো গ্যারেন্টি 420। সকাল দুপুর বিকাল সন্ধ্যা ইউটিউব থেকে শুরু করে কতগুলো মাফিয়াবাজ, ধান্দাবাজ, দাঙ্গাবাজ কোটি কোটি টাকা খরচ করে 100 টাকা রোজগার করে যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা দিতে পারে না। গরিব মুঠের টাকা দেয় না, কাঁচা বাড়ি মানুষগুলোর টাকা দেয় না। একই ছবি 21 সালেও দেখলাম একটা ছবি নিয়ে, যে ছবিটায় দেখলাম বলছে আমার তো পাকা বাড়ি হয়ে গেছে। খোঁজ নিয়ে আজকেও দেখলাম মোদিদের ছবি, সব মিথ্যে কথা, কিচ্ছু করেনি।
43 লক্ষ পাকা বাড়ি আমরা করে দিয়েছি, আবার ডিসেম্বর মাসে আবার 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। কর্মশ্রীর টাকা আমরা দেব। 50 দিনের কাজ আপনারা করবেন, জব কার্ড হোল্ডাররা যারা 100 দিনের কাজ করতে চান। 50 দিনের জায়গায় যদি 60 দিন করতে হয় 60 দিন করবেন, কোনো আপত্তি নেই। 15 লাখ টাকা করে সবাইকে দিয়ে বলেছিল, দিয়েছে? তার মানে গ্যারেন্টি? নো গ্যারেন্টি, অনলি 420। 2 কোটি ছেলের চাকরি দেবে বছরে, গ্যারেন্টি? নো গ্যারেন্টি, অনলি 420। তাহলে মিথ্যেবাদী 420-দের ভোট দেবেন না? আমরা যেটা বলি সেটা করি। আমরা 21 সালে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব, 6 মাসের মধ্যে করেছি কি করিনি? বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি কি দিইনি? বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে দেব, দিয়েছি কি দিইনি? 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড কে পাননি? কি না আমায় বলতে পারেন, কোনো অসুবিধে নেই। কোনটা হয়নি? ও দিদি গ্যারেন্টি বলবে না, দিদি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলবে। দিদি মানুষের কাছে কথা বললে দিদি কথা রাখে, এটা দিদির প্রতিশ্রুতি, দিদির কথা রাখার কথা। আমি মিথ্যে কথা বলি না, তাই আমি গ্যারেন্টি বলি না। বাবা ওটা 420 থেকে 440 বলবে, চলে যাবে। জীবনে যেন এটা করতে না হয়। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড দেবো, দিয়েছি। এবং বলিনি তার মধ্যেও অনেক কাজ আছে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে 12 ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে এবারে ক্লাস 11 ক্লাসে পেয়ে যাবে, সবটাই আমরা করি। আর আমি আস্তে আস্তে শুনছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, সৌগতদা বলছিলেন ওরা নাকি বলে বেড়াচ্ছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি বলি তুই জিতবি তবে তো নিবি, আর 2 হচ্ছে তোদের কারো ক্ষমতা নেই লক্ষ্মীর ভাণ্ডারে কোনো দিন হাত দেওয়ার। আগে ছিল 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার, ওটাকে আমি সারা জীবন করে দিয়েছি। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এটা মা বোনেদের আত্মসম্মান, আত্মগরিমা, এটা আপনাদের টাকা, আপনারাই পাবেন। ঢেলে ইন্ডাস্ট্রি করা হচ্ছে, চাকরি বাকরির জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই, বাংলায় পথ দেখাবে। আর আগামী দিন বাংলা দিল্লি তৈরি করবে, মনে রাখবেন। তাই এখানে বাংলায় একটা সিপিএমকে ভোট দেবেন না। খুনির দল, লুটেরার দল, পাপাচারের দল, অত্যাচারের দল, স্বৈরাচারীর দল। আর বিজেপিকেও একটি ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, সব ভোটটা যেন তৃণমূলের জোড়া ফুলে দেবেন, এটা আমার আবেদন থাকলো। কি খেলা হবে? খেলা হবে, মা বোনেরা খেলা হবে, বৃষ্টি হলেও খেলা হবে, ভোটটা কিন্তু দিতে হবে, জোড়া ফুলে খেলা হবে। এই কেন্দ্রের সৌগতদার চিহ্ন 3 নম্বরে আছে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন, 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন, 1, 2, 3 ইন্ডিয়া জোটকে দিল্লিতে ক্ষমতায় এনে দিন। সিপিএম বাংলাকে নিয়ে করবো না, বাংলা তৃণমূল কংগ্রেস থাকবে অল ইন্ডিয়া জোটের সাথে, এবং আমরা বদলাবই। 34 বছরের বামপন্থকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে মনে রাখবেন এই ভুয়ো ভাওতাবাজ, মাফিয়াবাদ, দাঙ্গাবাদ, এজেন্সিবাদ, এই বিজেপিকেও আমরা সরাবই। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। তাই আপনাদের বলবো খেলা হবে, খেলাটা ভালো করে খেলতে হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলতে হবে, জিততে হবে, জয়ী হবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, জয় জোহার। ভয় পাবেন না কেউ,
আমরা আছি। এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, ওবিসির যে কোটা, ওবিসির কোটা বাদ দিতে দেব না। মনে রাখবেন, ছাত্রছাত্রীদের চাকরি যাবে না। এবং আমি বলতে পারি আরও 10 লক্ষ চাকরি গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় রেডি আছে। আমরা করলেই এই বিজেপিকে বাদ দেয়। এবারে এমন করে ঝামা ঘষে দিন, নাকে ঝামা ঘষে দিন ভোট দিয়ে, যাতে ওরা আর গিয়ে ওই পিলের নামে মানুষ হত্যা করতে না পারে, এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আদিবাসীরা আমাদের সম্পদ। আমরা যেখানেই যাই একটু ওদের সাথে আমাদের মিলিয়ে নিই। আমাদের রবীন্দ্র সংস্কৃতি, আমাদের নজরুল সংস্কৃতি, আমাদের ধ্রুপদী সংস্কৃতি, আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সারে जहां से अच्छा हिंदुस्तान हमारा, সকলকে নিয়ে सब एक साथ में हम चलते हैं। हमारा भाई और बहनों, याद रखना, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत मोहब्बत तृणमूल से होता है, हजारों से नहीं। ये बात का साथ आपको बंगाल में बंगाल को अच्छा रखना, आपका परिवार को अच्छा रखना, इसी के लिए तृणमूल कांग्रेस को जोड़ा फूल के वोट देना बहुत जरूरी है। बहुत बहुत धन्यवाद। আগামী দুদিনে সবাই দুজনকে, আমি যেই কথাগুলো বললাম, সবাই দুজনের দায়িত্ব নেবেন। দুজনের, এই নন্দীগ্রাম বিধানসভায় দুজনের দায়িত্ব নেবেন। যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে দুজনকে বলবেন। এবং সেই দুজন যাতে আগামী দিন নিজের পোলিং বুথে মাথা উঁচু করে ভোট দিতে পারে, সেটা সুনিশ্চিত করবেন। এইটুকু কাজ আমি আপনাদের থেকে চাইছি। করবেন তো? করবেন তো? আপনার লক্ষ্মীর ভান্ডারের গ্যারেন্টি আমার, আপনার বাড়ির গ্যারেন্টি আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। আর 2 বছর, 4 বছর, 6 বছর, 5 বছর, 10 বছর নয়, এই বছরের শেষের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার দেবে, আমাদের গ্যারেন্টি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। খালি যাদের হাতে মেদিনীপুরের মাটিকে এরা বিক্রি করে দিতে চাইছে, এই বিজেপির যাকে দাঁড় করিয়েছে, সে যদি যেতে, আপনার পাড়ায় যদি একটা লাইট লাগাতে হয় না, দিল্লির থেকে পারমিশন নিয়ে আসতে হবে, রিমোট কন্ট্রোলে চালাবে। আর এখানে যদি দেবাংশু যেতে, সরাসরি আমি দায়িত্ব থাকবো, নিজের কাঁধে তুলে নিয়ে গেলাম উন্নয়নের দায়ভার, চিন্তা করবেন না। কোথাও যদি একটা জলের সাবমার্সিবল লাগাতে হয়, তাহলে বলবে যারাও দিল্লির অনুমতিটা নিয়ে আসি। অমিতজি বলবে, যোগীজি বলবে, তারপর নন্দীগ্রামে কাজ হবে। আপনি চান নন্দীগ্রামের মানুষ চালাক, না দিল্লির বহিরাগত পরিযায়ীরা চালাক? হাত তুলে জোর গলায় বলতে হবে, কি চান আপনারা? নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রাম চালাবে, না বহিরাগত বাংলা বিরোধী পরিযায়ীরা নন্দীগ্রাম চালাবে? আর 2021-এর বদলা হবে তো? বদলা হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে, গদ্দারদের বিসর্জন হবে, বেঈমানদের বিসর্জন হবে, যারা মেদিনীপুরের মাটিকে বিক্রি করে দিয়েছে তাদের বিসর্জন হবে। হাত তুলে বলুন বিসর্জন হবে। 2 হাত তুলে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। এদিকে যারা আছেন 2 হাত তুলে, গলায় যত জোর আছে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি সকলকে চারটে চারদিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর এবার যে খবরে নজর রাখবো, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, এবং সেই জায়গা থেকে অস্বস্তির মুখে রাজ্য। 2010-এর পর, অর্থাৎ তৃণমূল জমানায় যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট এবার বাতিল করা হলো।
আপনাদের জানিয়ে রাখবো, বাতিল করা হলো 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই মামলার শুনানি শেষে এই রায় দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট 2010 সালে দায়ের হয় প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলেই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। তার পাশাপাশি এমনটাও জানানো হয়েছে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। আপনাদের জানিয়ে রাখবো, বুধবারের শুনানি শেষে কলকাতা হাইকোর্ট তার যে অবস্থান সেই অবস্থান স্পষ্ট জানিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের জমানায় অর্থাৎ 2010-এর পর জারি হওয়া সমস্ত ওবিসিদের তালিকা বাতিল করা হলো। ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে এবং তারপর সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন দিতে, তারপরেই এই তালিকা চূড়ান্ত বলে গণ্য করা হবে। হাইকোর্টে বড় ধাক্কা, রাজ্যের 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট 2010 সালে দায়ের হয় প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল। তবে 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এর পাশাপাশি তারা আরো জানিয়েছে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিও বহাল থাকবে। 2011 সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেসে আসার পরেই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে দুর্নীতি করার অভিযোগ ওঠে এবং অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আর সেই মামলারই শুনানি ছিল আজ, অর্থাৎ বুধবার। শুনানি শেষে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানায়, তৃণমূল কংগ্রেসের শাসনকালে জারি হওয়া সমস্ত ওবিসিদের তালিকা বাতিল করা হলো। ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে এবং তারপর সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে, তারপরে এই তালিকা চূড়ান্ত বলে গণ্য করা হবে। 2010-এর আগে ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই মামলার শুনানি শেষে রায় কলকাতা হাইকোর্টের। বিশিষ্ট আইনজীবী সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, বাতিল করা হলো 2010 সালের পর অর্থাৎ তৃণমূল জমানায় তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। কিভাবে দেখছেন হাইকোর্টের এই পর্যবেক্ষণকে, আপনার কি মতামত? বিকাশ রঞ্জন বাবু, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তবে আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা, রাজ্যের 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো। অর্থাৎ তৃণমূল জমানার পর সমস্ত ওবিসি সার্টিফিকেট, তৃণমূল জমানায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা আরো একবার যোগাযোগ করতে পেরেছি। বিকাশ রঞ্জন বাবু, বাতিল হলো 2010 সালের পরে তৈরি হওয়া 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট, এমনটাই কলকাতা হাইকোর্টের নির্দেশ। কিভাবে দেখছেন হাইকোর্টের এই পর্যবেক্ষণকে, আপনার মতামত? চাকরির ওপর এই রায়ে, চাকরির ওপর সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে যারা, তাদের ওপর কি কোনো প্রভাব পড়বে? বিকাশ রঞ্জন বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছেন, কারণ কলকাতা হাইকোর্টের যে রায় 2010-এর পর সব এই ওবিসি সার্টিফিকেট বাতিল, যারা চাকরি পেয়েছেন এই সার্টিফিকেট দিয়ে তাদের ওপর কি কোনো প্রভাব পড়বে? না, হাইকোর্টের নির্দেশে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি সম্পর্কে কোন রকম নির্দেশ দেননি। তারা যেমন কাজ করছেন তেমন কাজ করে যাবেন, কিন্তু যেটা বলেছেন যে পরবর্তীকালে এই সার্টিফিকেটের যে সুবিধে সেটা আর পাবেন না, চাকরি থেকে যাবে কিন্তু প্রমোশন টমোশন ইত্যাদি ক্ষেত্রে গেলে এই ওবিসি সার্টিফিকেটের কোনো রকম গুরুত্ব থাকবে না, এটাই বলেছে। বিকাশ রঞ্জন বাবু, কেন এই নির্দেশ কলকাতা হাইকোর্টের, আপনি কি বলবেন? আইন না মেনে কাজ করলে বাতিল হবেই। এই রাজ্যে নতুন সরকার এসে তারা লোককে ভাতা দেওয়ার জন্য অনেক বড় বড় কাজ করে বলে এইসব প্রতিশ্রুতি দিয়ে টাকা পয়সা নিয়ে ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে। এখন আদালতে যখন চ্যালেঞ্জ হয়েছে, আদালত
খতিয়ে দেখেছেন যে নিয়ম মেনে দেওয়া হয়নি ওবিসি সার্টিফিকেট। এগুলো তো সাংঘাতিক ব্যাপার না। সংরক্ষণের সার্টিফিকেট ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে নিয়ে যেমন খুশি তেমন করা যায় না, সেই জন্যই বাদ দিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিশিষ্ট আইনজীবী সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। যেমনটা তার মতামত বা তিনি যেমনটা প্রতিক্রিয়া দিলেন যে যারা 2010-এর পর এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন তাদের সেই চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেট বাতিল বা কলকাতা হাইকোর্টের যেই পর্যবেক্ষণ, যে রায়, তার কোনো প্রভাব পড়বে না, এমনটাই জানালেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2010 সালের পরে তৈরি হওয়া, অর্থাৎ তৃণমূল জমানায় তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কিভাবে দেখছেন হাইকোর্টের এই নির্দেশকে আপনি? নজিরবিহীন ঘটনা, এইরকম কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। গরিব মানুষ, তাদের যে সমস্ত ঘটনায় তাদের যে ওবিসি সার্টিফিকেট, তাই যে ভীষণ বিভিন্ন রকম সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়, সেই জায়গাও যদি 2 নম্বরই থাকে, সেই জায়গায় যদি চুরি জোচ্চুরি থাকে, তাহলে হাইকোর্টের থেকে বাইরে আর কি করবে? এই সরকারটা তার প্রতিনিয়ত তার বুক খোলস সব উন্মুক্ত হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো সৌম্যবাবু আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই মামলার শুনানি শেষে রায় কলকাতা হাইকোর্টের। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, যেখানে 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এর পাশাপাশি তারা আরো জানিয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফে যেমনটা জানানো হয়েছে, 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। বুধবারের শুনানি শেষে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তৃণমূল কংগ্রেসের শাসনকালে জারি হওয়া সমস্ত ওবিসিদের তালিকা বাতিল করা হলো। ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশন অ্যাক্ট অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন দিতে হবে এবং তারপরেই এই তালিকা চূড়ান্ত বলে গণ্য হবে। আপনাদের জানিয়ে রাখবো, 2011 সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেসে আসার পরে ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে দুর্নীতি করার অভিযোগ ওঠে এবং অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আর বুধবার সেই মামলারই শুনানি ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বাবু, কলকাতা হাইকোর্টের যে রায়, অর্থাৎ 2010 সালের পরে তৈরি হওয়া 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ, কলকাতা হাইকোর্টের এই রায়কে আপনি কিভাবে দেখছেন? আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। হ্যালো নওশাদ বাবু, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? নওশাদ বাবু, শোনা যাচ্ছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবারই এই মামলার শুনানি শেষে রায় কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের ওবিসি রায় নিয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায় মানি না, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিলের রায় মানিনি, এটাও মানি না। ওবিসি সংরক্ষণ চলছে, চলবে, কোর্টে ভাগাভাগি হয় না। বিজেপি সরকারের নীতি নিয়ে বলার হিম্মত আছে? খড়দার সভা থেকে চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে।
সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না, এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম, কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদেরও রেখে আমি করিনি এটা, এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম, 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? কিছু দলাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিতে রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খড়দহে নির্বাচনী প্রচারে গিয়ে কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে চড়া সুর। তিনি বলেছেন যে চাকরি বাতিলের রায় মানিনি, আর এই রায়ও মানব না, ওবিসি সংরক্ষণ চলছে, চলবে। নির্বাচনী আবহে কলকাতা হাইকোর্টের যে বড় রায়, আর সেই রায় নিয়ে অস্বস্তিতে রাজ্য, যেখানে জানানো হয়েছে যে তৃণমূল জমানায় যারা ওবিসি সার্টিফিকেট অর্থাৎ 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, এবং যদিও এই ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে, তাদের চাকরিতে কোনো রকম ভাবে প্রভাব পড়বে না। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশি হানা, আর তা নিয়েই এবার অমিত শাহ তিনি নির্বাচনী প্রচার সভা থেকে একেবারে সরাসরি নিশানা করেছেন তৃণমূল সরকারকে, যেখানে তিনি বলেছেন যে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে কিন্তু একটা সিটও দেওয়া হবে না, এমনটাই কিন্তু সরাসরি নিশানা করেছেন কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে। আমরা দেখেছিলাম পুলিশের অভিযান, আর সেই জায়গা থেকে অমিত শাহ সরাসরি কিন্তু তিনি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, এবং যেখানে তিনি হুঙ্কার দিয়েছেন আমরা পুলিশকে ভয় পাই না, শুভেন্দুর বাড়িতে 4 আনাও পাওয়া যায়নি, পুলিশের অপব্যবহার বন্ধ করুন, না হলে 1-2 সিটও পাবেন না। কাঁথির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত শাহ। ঠিক কি বলেছেন কাঁথির সভা থেকে অমিত শাহ, শোনাব। भाइयों बहनों, अभी अभी ममता जी हार से जबरदस्त डरी हुई। कल मैं जैसे ही लैंड हुआ एक एसएमएस मिला कि अपने शुभेंदु दा के घर पर पुलिस ने रेड करी है, रेड करी। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते, आपके मंत्रियों के यहां से, आपके मंत्रियों के यहां से रेड हुई, 51 करोड़ रुपया मिला। कितना मिला? जोर से बोलो, कितना मिला? और शुभेंदु के घर पर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला, 4 आना भी। हम नहीं डरते हैं ममता दीदी। आज मैं कांठी में कह कर जाता हूं, पुलिस का दुरुपयोग बंद कर दो, वरना बंगाल की जनता जो 1-2-4 सीटें भी देने वाली है वो भी चली जाएगी, वो भी चली जाएगी। भाइयों बहनों, ये शुभेंदु का क्षेत्र है, मैं यहां कहकर जाता हूं, ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी, भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए। भाइयों, ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে মেদিনীপুর, ঘাটাল, তমলুকে। তার আগে পুলিশি হানা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা, ঘটনায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। যা হয়েছে মমতার নির্দেশে হয়েছে। সিআই ও থানার ওসি আই প্যাকেট ছেলেদের নিয়ে এসেছিলেন, মাদক অস্ত্র টাকা রেখে
ফাঁসানোর চেষ্টা হয়েছে। রাতে কোলাঘাটে ফিরে আক্রমণ শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে মামলার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান, পাল্টা দাবি পুলিশ সূত্রে। শুভেন্দু অধিকারী ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন শোনাব। অসভ্য, বর্বর মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছি। সিআই চম্পক চৌধুরী, ওসি সৌরভ চিনা, তারা আইপ্যাকের লোকেদের নিয়ে এখানে এসছে, সঙ্গে বস্তার ভিতরে টাকা ছিল না, বন্দুক ছিল না, এক্সপ্লোসিভ কিছু ছিল না, জাল নোট ছিল না, হেরোইন ছিল না, ড্রাগ ছিল। এখানে ঢোকাতো এরা সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছে। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি রাজ্যের বিরোধী দলনেতা। আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন। কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না। জুডিশিয়ারিকে মানে না, হায়ার জুডিশিয়ারিকে। আগামী শনিবার ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে মেদিনীপুর, ঘাটাল, তমলুক লোকসভা কেন্দ্রে। তবে তার আগে শুভেন্দু অধিকারীর বাড়িতে, ভাড়া বাড়িতে পুলিশের অভিযান মঙ্গলবার, এবং গতকাল মধ্যরাতে হিরণের বাড়িতেও পুলিশের হানা। আর এই নিয়ে নন্দীগ্রামের সভায় শুভেন্দুকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভয়ে কেঁপে কেঁপে উঠেছে। এত ভয়ের কি আছে? পুলিশের তল্লাশিতে ভিডিওগ্রাফি হলে ইডি সিবিআই হানাতেও করতে হবে। নন্দীগ্রামের সভা থেকে এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, এর আগেও আমরা দেখেছিলাম যেরকম মঙ্গলবার দিন শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে, অর্থাৎ কোলাঘাটের ভাড়া বাড়িতে হঠাৎই 70 থেকে 80 জন পুলিশ, তারা কোনো রকম কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই সেখানে চলে যান। আর এবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা। নন্দীগ্রামের সভায় শুভেন্দুকে নিশানা অভিষেকের। ভয়ে কেঁপে কেঁপে উঠেছে। এত ভয়ের কি আছে? এমনটাই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের তল্লাশিতে ভিডিওগ্রাফি হলে ইডি সিবিআই হানাতেও করতে হবে। নন্দীগ্রামের সভা থেকে এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। প্রতিনিধি, আপনি বিজেপিতে গেছেন, আপনি প্রমাণ করেছেন আপনি ভীতু। আপনি ইডি সিবিআই ভয়ে বিজেপিতে গেছেন। কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে ভয়ে। পুলিশ কেন এসছে, সার্চ করতে কেন যাবে? বলছে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে আমরা এবার থেকে বলে দিই, ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে। যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে। মহুয়া মৈত্রর বাড়িতে গেছিলেন, ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল, ভিডিওগ্রাফি করেছেন। আপনারা করলে চমৎকার, আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলৎকার। তুমি করলে রামলীলা, আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা। এই দ্বিচারিতা চলবে না। আমারও তো হেলিকপ্টার ইনকাম ট্যাক্স রেড করেছিল 8 থেকে 1 মাস আগে। আমি কবার বলেছি, আমি কবার বাইট দিয়েছি, মিডিয়ার সামনে বলেছি। সে তার কাজ করছে, করুক, এত ভয়ের কি আছে? আর এবার যে খবরে নজর রাখবো, কলকাতায় বাংলাদেশের সাংসদের রহস্যমৃদ্ধ খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত 5 দিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না বলেই খবর। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বরানগরে মিসিং ডায়েরি হয়। বাংলাদেশের 4 বারের সাংসদ ছিলেন আজিম। দেববম সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি। দেববম, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কি তাদের পরিচয়, কি উদ্দেশ্যে বা এই ঘটনার সঙ্গে তারা জড়িত, কি জানা যাচ্ছে? সব মিলিয়ে নেপথ্যে কি কি বিষয় উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলাদেশের তরফ থেকে গোয়েন্দা বিভাগ বা পুলিশ যেটা জানিয়েছে, ইতিমধ্যেই তুমি জানো যে বাংলাদেশের 4 বারের জয়ী সাংসদকে তার রহস্য ভাবে তার মৃত্যু হয়েছে, এমনটাই কিছু জানা যাচ্ছে। এবং যেটা আজকে সকাল থেকে যে আপডেট আমরা যদি দেখি, পরম্পরা যেটা চলছিল যে তিনি কলকাতায় এসেছেন তার চিকিৎসা করানোর জন্য, এবং তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। এবং নিখোঁজ হওয়ার আগে তিনি তার পরিচিত 2 বন্ধুর বাড়িতে যান, এবং নিউ টাউনে তাকে শেষবারের বার দেখা গিয়েছিল নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে।
এবং সেখান থেকে একটি তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল এমনটাই কিন্তু অভিযোগ। এরপরে একটু তদন্ত করতে নিয়েছে, যেটা সর্বশেষ আপডেট আমরা পাচ্ছি যে বাংলাদেশের তরফ থেকে 3 জনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তারা এই সাংসদের খুনের পেছনে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এবং তারা কিন্তু সাংসদের সাথে এই ভারতবর্ষে কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় এসে তার সাংসদের সাথে ছিলেন এবং তারপরে সাংসদকে একলা রেখে তারা আবার বাংলাদেশ ফিরে যান এবং এই তথ্যটা পাওয়ার পরেই বাংলাদেশের তরফ থেকে 3 জনকে কিন্তু প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে তারা কনফেস করেছে। কিন্তু এখন সবচেয়ে যেটা বড় প্রশ্ন যে সাংসদকে দিয়ে এত বড় দুর্দশা এবং তার যে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেই সাংসদের বডি কোথায় আছে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। কিন্তু মনে করা হচ্ছে যেটা ইনফরমেশন এখন অব্দি পাওয়া যাচ্ছে যে সেই সাংসদের কিন্তু খুন করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। একদমই দেবভূম, এবং সেই জায়গা থেকে কোন রকম কি কিছু জানা গিয়েছে যে তার সঙ্গে কোনো পুরনো শত্রুতা ছিল? দেখো, যেটা জানা যাচ্ছে সেই সাংসদের একটি ব্যবসা ছিল এবং সেই ব্যবসাতে সম্প্রতি তিনি বেশ কিছু কোটি টাকা তিনি রোজগার করেন এবং একটি ব্যবসায়িক শত্রুতা থাকলেও থাকতে পারে এমনটাই কিন্তু অনুমান করছে পুলিশের তরফ থেকে। এবং পাশাপাশি যে বন্ধুদের জনকে আটক করা হয়েছে এবং একদমই দেবপম, ধন্যবাদ জানাবো তোমায়। কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হতে হলো বাংলাদেশের সাংসদ। 12ই মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। 9 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি এবং ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের কথা স্বীকার করেছে ধৃতরা, এমনটাই খবর পুলিশ সূত্রের। কলকাতায় চিকিৎসা করাতে এসে 9 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ তার খোঁজ খবর চালাচ্ছিল। 9 দিন পর অবশেষে তিনি যে খুন করা হয়েছে তাকে খুন করা হয়েছে এমনটাই নিশ্চিত করে পুলিশ। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের গাড়ি আগেই উদ্ধার করেছিল নিউ টাউন থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, এই বাংলাদেশের যিনি সাংসদ আনোয়ারুল আজিম, যাকে কলকাতায় চিকিৎসা করাতে এসে যিনি খুন হয়েছেন এবং তিনি এক আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন, বরানগরে তার বন্ধুর বাড়িতে উঠেছিলেন। 13ই মে তার বাড়ি থেকে বেরিয়ে যান, তারপর থেকেই কোনো খোঁজ পাওয়া যায়নি। সাংসদের মেয়ে বাংলাদেশের গোয়েন্দা বিভাগে অভিযোগ দায়ের করেন এবং তার ভিত্তিতেই পরবর্তীতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তদন্তে বিধাননগর পুলিশ কমিশনারেট। আগরপাড়ায় নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখব। আর টিচারের চাকরি পেত কারা? গণশক্তিতে যারা কাজ করতো, সাংবাদিক, তাদের বউয়েরা চাকরি পেত, কোনো পরীক্ষা দিতে হতো না। আর আজকে তো পরীক্ষা নিয়ে চাকরি হয়। তোমাদের এত হিংসে কিসের? বিজেপির সবচেয়ে বড় বন্ধু, তাই মনে রাখবেন, একটি ভোটও সিপিএম কে দেবেন না, একটি ভোটও বিজেপিকে দেবেন না। কয়েকদিন ধরে বিজেপির দেখছিলেন প্রধানমন্ত্রী মহাশয় কতগুলো আজে বাজে কথা বলছিলেন, বক বক বকম করছিলেন। পরিকল্পনা ছিল তার পেছনে। পরিকল্পনাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। একটা পরিকল্পনাটা কি? বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। কিন্তু মনে রাখবেন,
আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে, যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায়। এরা জানে না, এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে, কেউ। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলীদের রিজার্ভেশন কাটবে। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন, আর একজন বিচারক মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আরএসএস এ ছিলাম, কেউ বলছে আমি আরএসএস এর, কেউ বলছে আমি বিজেপির। এই দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? মানুষের বিচার হবে না এ দিয়ে। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম, এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন, আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি, তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল, হেরে গিয়েছিল। আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না, মানব না, মানব না। তপশিলি ভাই বোনেরা আসল কারণটা জেনে রাখুন, সংখ্যালঘুদের জেনে রাখা প্রয়োজন আছে। এই যে সৌগতদা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন, ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে, বিজেপির ম্যানিফেস্টোয় নিয়ে এসছে। কেন জানেন? ওটা যেই হয়ে যাবে তপশিলীদের রিজার্ভেশন আর থাকবে না, আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না, ওবিসিদের রিজার্ভেশন থাকবে না, হিন্দুদের অস্তিত্বও থাকবে না। এতই যদি তুমি হিন্দু হও, তাহলে আসামে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসিতে? বলো বলো বলো, জবাব দাও। আসলেন মোদি বাবু তপশিলীদের রিজার্ভেশন কেটে নিতে চায়, আমরা কাটতে দেবো না। সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, আমার এখানে তাও আছে, তাদেরও আমি সম্মান দিই, তাদেরটাও কাটতে দেবো না, সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না। এটা হতে পারে? দেখুন, আমি একটা মানুষ, আমার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, দাঁত আছে, শরীরের সর্বাংশে যা যন্ত্র থাকার আছে, একটা দুটো সিপিএম এর হাতে মার খেয়ে বাদ দেওয়া ছাড়া। একজন মানুষ হতে গেলে সবটাই থাকবে। ঠিক সেই রকম মনে রাখবেন, আমাদের দেশটা কিরকম? আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমরা সবাইকে নিয়ে চলি। क्या मैं सच बोल रहा हूं कि नहीं? हम सबको लेके चलते हैं, हम सब एक है, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। ये मोदी का देश नहीं है, ये हमारा देश है। मोदी तो आज है, जब आंदोलन शुरू हुआ था स्वाधीन आजादी का, तब कहां थे मोदी, कहां थे बीजेपी? बीजेपी तो आजादी का लड़ाई में বিট্রে किया था। তখন মোদি বাবুরা কোথায় ছিলেন? এটা আপনার একার দেশ নয়। আপনি বলেন আপনি মানে ভারত, এটা হতে পারে না। এটা মানুষের দেশ, আমাদের সংবিধান আছে,
আমাদের সংবিধান আছে, বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গেছিলেন। বাবা সাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, লাল পাল, বাল গঙ্গাধর তিলক, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্র নজরুল, এরা না থাকলে ভারতবর্ষ হতো না, আর বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না, মনে রাখবেন। আর পাঞ্জাব যদি না থাকতো, এবং আজকে আবার বলি, বাংলাই পারবে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে তোমাদের সরিয়ে দেওয়া, গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে, এটা বাংলাই পারবে। কি পারবেন তো? কি মা ভাই বোনেরা পারবেন তো? এই কটা দিন অনেক চক্রান্তের জাল হবে, অনেক চক্রান্ত হবে, হিন্দু মুসলমানে লাগিয়ে দেওয়ার চেষ্টা হবে। ওরা লাগালে আপনারা লাগবেন না তো? আমায় কথা দিন, আমায় কথা দিতে হবে। হিন্দু মুসলমানে দাঙ্গা বিজেপি লাগালেও আপনারা কেউ লাগাবেন না, কারণ এটা ওদের প্ল্যান বি। সন্দেশখালি ছিল প্ল্যান এ। কয়েকদিন আগে রাজবংশীদের একটা মন্দিরে আঘাত করেছিল, একটা মসজিদে আঘাত হয়েছিল, ওটাও বিজেপি করেছিল, প্ল্যান বি। প্ল্যান সি আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে, একদল বাদ দিয়েছে। হিন্দুদের রেখে দিয়েছে, মুসলিমদের বাদ দিয়েছে, হিন্দুদেরও সবাইকে রাখেনি। তুমি দেখবার কে? তুমি সার্ভে করেছো, দেখেছো কমিশন কোনটা করা উচিত, কোনটা না করা উচিত? আমরা 1 বছর খেটে খুঁটে তারপরে করেছিলাম। তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে, কোনটা চালাবে ঠিক করে নাও। মানুষের সরকার তোমরা বলে দাও যে রাজ্যের দরকার নেই, সরকারের দরকার নেই, আমরাই চালাবো, তোমরা সরকার চালাও, আমাদের তাহলে কিছু করবার দরকার নেই। আমি পরিষ্কার সেই জাজকে বলছি, আগেও অনেকগুলো আপনি করেছেন। পান্তা ভাত আমাদের খেতে খুব ভাল লাগে, আমরা একটু তেল, লঙ্কা, পেঁয়াজ, চানাচুর আলুর চপ দিয়ে খাই, কিন্তু ওটা এক দিন ভালো লাগে, রোজ ভালো লাগে না। মাথায় রাখবেন, গায়ের জোরে যদি কেউ মনে করেন আমি রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিলাম, আমি তাদের আবার বলি, 26,000 ছেলে মেয়ের চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল, আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেব না, যত দূর যেতে হয় যাব, কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে, আমার শিক্ষক শিক্ষিকার পাশে, আমার ছাত্র যুবর পাশে আমরা চিরকাল ছিলাম, আমরা আছি, আমরা থাকব। এবং আজকেও বলি, যত দূর যেতে হবে যাব, কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না, মানছি না, মানছি না, মানব না, মানব না, মানব না। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, হয় না, হয় না। এটা নরেন্দ্র মোদীকে খুশি করবার জন্য। আর নরেন্দ্র মোদী যা বলছেন, 2-1 জন এটাই করছেন। দুঃখ হলেও সত্যি, একটা পুলিশ গিয়ে বিজেপির পার্টি অফিস থেকে, একটা হোটেল দিয়ে, একটা রুম থেকে 45 লক্ষ টাকা হাতে নাতে ধরলো, 1 ঘন্টার মধ্যে পুলিশের চাকরি চলে গেল। তাহলে কোনটা করবে? তোমরাই তো বলছো ধরছে, আবার যখন ধরতে যাচ্ছে তখন চাকরিটা খেয়ে নেবে। अच्छा, आप लोग कहिए, हम लोगों ने जो वादा किया था 21 का चुनाव का पहले कि हमने लक्ष्मी भंडार कर देंगे, हम किया कि नहीं? করেছি কি করিনি? আমরা বলেছিলাম আমরা 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দেবো কি দিইনি? আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দেবো কি দিইনি? আমরা 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম, দেবো কি দিইনি? অনেক তো বলিনি যে দেব। আপনারা জানেন মুয়াজ্জম ইমামদের নিয়ে এরা কি কত কেলেঙ্কারি করেছিল, কোর্টে গিয়ে সব বাতিল করে দাও। আমি যখন পুরোহিতদের দিই তখন তো আমার মনে হয় না আমার ইমাম মুয়াজ্জম আর আমার পুরোহিতদের মধ্যে কোনো পার্থক্য আছে। আমি যখন রেশনে চালটা দিই
তখন কি নামটা লেখা থাকে? এইটা হিন্দুর রেশন, ওটা মুসলিমের রেশন, ওটা সিপিএম এর রেশন, ওটা বিজেপির রেশন। সবাইকে তো দিই। স্বাস্থ্যসাথী আপনারা পান না? সবটাই পান আপনারা, পড়াশুনো থেকে শুরু করে সব কিছু। চিন্তা করবেন না, দিদি যখন আছে দিদি বুঝে নেবে। আর মনে রাখবেন, আমি গ্যারেন্টি দিই না। গ্যারেন্টি মানে 420। আমি প্রতিশ্রুতিও দিই না। আমি বলি আমার প্রতিশ্রুতি আমার কথার দাম। আমি যা বলবো আমি সেটুকু করবার চেষ্টা করব, যা পারবো না সেটা বলে দেবো করতে পারবো না। 100 দিনের গরিব লোকেদের টাকা দেওয়ার মূল্য নেই। আর আজকে কি বলছে? রোজ কাগজে ঘুম থেকে উঠলেই বাবুর ছবি, সকালে উঠলেই ওনার ছবি, দুপুরে উঠলেই ওনার ছবি, ভাতের মধ্যেও ওনার ছবি, তরকারিতেও ওনার ছবি, চায়ের বদলে বিস্কুটেও ওনার ছবি, ঘুমোতে গেলেও ওনার ছবি। আর বলছে মাছ খাবে না। আরে বিহারে আমি দেখলাম একটা ভিডিওতে, বিহারে তেজস্বী সারাদিন কাজকর্ম করেছে বেচারা, তাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে গেছে দুজন। ওটা একটা ভিডিও করেছে যে একটা ওরা রুটি আচার খাচ্ছে আর সাথে একটু মাছ ভাজা নিয়ে গেছে। তা বিহারের লোকেরা কি মাছ খায় না? কেউ মাছ খায়, কেউ খায় না, যার যা ইচ্ছে খাবে। সেইটা দেখে বলেছে मछली क्यों खाता है? मछली खावे ना, मांस नहीं चलेगा, मछली नहीं चलेगा, अंडा नहीं चलेगा, तो क्या चलेगा? बैंक का छाता चलेगा ना बार्ली चलेगा? क्या चलेगा? এতে দেশ চলে? মেয়েরা কি কাপড় জামা পরবে সেটাও ঠিক করে দেবে? ইতিহাস চেঞ্জ করে দিয়েছে, ভূগোল চেঞ্জ করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, রেলকে বিক্রি করে দিয়েছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিয়েছে, ডিফেন্সকে বিক্রি করে দিয়েছে, পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে। আর ঝুটা বলেছে। ঝুটা কি কি আমি আপনাদের কয়েকটা বলে যাই। কি আপনাদের বলেছিল 15 লক্ষ টাকা করে দেবে সবার ব্যাংক অ্যাকাউন্টে? আজকে দুর্নীতি শেখাচ্ছ তোমরা।